চিত্তচিরে চৈত্র মাসের শুভারম্ভ। লেখনীতে নব সাহা। এটির কোনো পর্ব সংখ্যা নেই। এটি লেখিকার কেবল দেয়া একটি বার্তামাত্র, একটি অবিচ্ছেদ্য গল্পের অংশ। গ্রীষ্মকালের তীব্রতর রোদের প্রাচীর ঘেঁষে থাকা একটি কাক অনবরত ডেকে চলেছে। কাকের সে কর্কশ কণ্ঠ জনজীবনের ব্যস্ততা মিলেমিশে বিরক্তির ঠেকুর তুলছে সওদাগর বাড়ির অশান্ত মেয়েটি। তেল চিটচিটে পরোটাটি চায়ের কাপে ডুবিয়ে এক টুকরো কামড় এঁটে পা ঝোলাতে ঝোলাতে মাকে ডাক তুলল। আম্মু, একটু পানি এনে দাও তো, গলাটা তো শুকিয়ে যাচ্ছে। ছুটির দিন বিধায় মুনিয়া বেগম রান্নাঘরে তদারকিতে দায়িত্বটা নিয়েছে। অন্যদিন ভার্সিটির ক্লাস থাকলে চলে যান। সংসারে রান্নার ভাগ নেওয়ার অবসরতা পায় না সে। বড় যা আর ছোট যা মিলেই কাজগুলো গুছিয়ে নেন বিধায় একটু ফুরসত পান তিনি। তবে ছুটির দিনকালটায় তিনি নিজেই আকবারি কাজগুলো বুঝে নেন। ছোট যা অবশ্য পাশে পাশে থেকে সাহায্য করে। আজও সে ধারা ব্যতিক্রম ঘটেনি। তবে মেয়ের এই চেঁচানোয় তিনি বিরক্ত হলেন। মেয়েটাকে এত দোষী হতে বলেছে কে? ছুটির দিনে ঘুম থেকে উঠে বেলা 11টা-12টায় বাড়ির সকলের আদরে দুলালি বলে অনিয়মটা করে নেয় অবলীলায়। মুনিয়া বেগম পছন্দ নয় এত অনিয়ম। মেয়ের ডাকে উত্তর দেননি বলে মেয়েটা আবার ডাকলো তাকে। আম্মু, ঠান্ডা পানি দাও। কেউ পানি চাইলে পানি দিতে হয়। মুনিয়া বেগম বিরিয়ানি বসিয়ে নিলেন চুলোয়। চামচ হাতে নিয়ে তিনি দাঁড়ালেন। অবনীত বেগম ফ্রিজ থেকে গিয়ে পানি বের করলেন। আস্তে ধীরে গ্লাস ভর্তি করে নিতেই বাদ সাধল মুনিয়া বেগম। পানি ঢালছো কেন? ও একেতে তেতো ডুবালে পরোটা খাচ্ছে, তা তো দুধ চা দিয়ে। এর মাঝে যদি ঠান্ডা পানি খায় তবে ওর পেটে সইবে? ওর তো আক্কেল নেই। বড়রা ওর সাথে নাচতে হবে? নবনীল পানির গ্লাসটা হাতে বসিয়ে নিলেন। স্নেহভরা কণ্ঠে প্রত্যুত্তর করলেন, তাই বলে পানি দেব না? মেয়েটার কথা ভেবে দেখেছ কখন থেকে ডেকে যাচ্ছে? ডাকুক, ওকে তোমার খারাপ পানি দিচ্ছ। অবনী বেগম শুনলেন না জাহির নিষেধাজ্ঞা। পানি নিয়ে ছুটলেন চিত্রার কাছে। যেন পৃথিবীর এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর কিছুটি নেই। চুলোর আঁচ কমিয়ে মুনিয়া বেগম এলেন পিছু পিছু। দিহান তিশান ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। তাদের পাশে বসা তুহিন ফোনের স্ক্রিনে তার ব্যস্ত চোখ ঘুরছে। পরোটা আরেকটা কামড় লাগাতে সেখানে উপস্থিত হলো ওহিম। নিজের মাকে পানি নিয়ে আসতে দেখে ডাকলো সে, আমাকে একটু পানি দাও। দিচ্ছি বলে অবনীবাবু পানির গ্লাসটা রাখলেন চিত্রার কাছে। ডিমের ভাজাটা প্লেটে তুলে দিলেন চিত্রার। তোমার আর কিছু লাগবে চিত্রা? ওকে জিজ্ঞেস তো বড়ও করা যাবে। পানি চেয়েছি আমি, সেটা দাও। ওই অধৈর্য বাক্য ঘাড় ফিরে তাকালেন তিনি। মেয়েটার গোল চশমা আটসাট হয়ে লেগে আছে চোখে। কপাল কুঁচকে রুষ্ট চিত্তে তাকিয়ে আছে। অবনী বেগম সরু চোখে দেখলেন মেয়েকে। বসো, দিচ্ছি তো। ও খেতে বসেছে দেখছো না তো? ও খেতে বসেছে দেখে আমার পানি দেওয়া যায় না? এত দোষামত কেন করো ওকে? এখন কি সকলের নাস্তার সময় হয়নি? তোমার বোন হো, কথা বলার সময় মুখে একটু স্নেহ মায়া রেখো। বোন বলে অন্যায়কে অন্যায় বলবো না? অদ্ভুত। চিত্রা পরোটা চিবোতে চিবোতে ওহি আপাকে দেখে নিল একবার। সে আসলে বুঝে উঠতে পারে না ওহি আপার তাকে নিয়ে সমস্যাটা কি। এ বাড়িতে বাবার পরে বোধহয় ছোট আপা একমাত্র মানুষ যে চিত্রাকে ঠিকঠাক সহ্য করতে পারে না। চিত্রা সবকিছুতেই দোষ ধরে, অসহ্য রকমের মানুষ। মা মায়ের তর্কারুক্তি আর একটুকু বাড়তে আগের বাড়ির দরজা খুলে গেল। হুড়মুড় করে প্রবেশ করলো আফজাল সওদাগর। ছুটির দিন অথচ আজ মানুষটার সকাল সকালে যেন কোথায় চলে গিয়েছিলেন। কাউকে কিচ্ছুটি বলেনি। এতক্ষণ পরে তাকে এমন বিরস মুখে প্রবেশ করতে দেখে সকলের মনোযোগ গেল সেদিকটায়। দিশান তৃষান বাবাকে দেখেই বন্ধ করে দিল টিভিটা। সোফা ছেড়ে উঠে বসতে দিল বাবাকে। কিন্তু আফজাল সওদাগর আজ সরাসরি এসে বসলেন না। সিঁড়ির দিকে তাকিয়ে ডাকলেন নিজের মেজ ভাই নুরুস সওদাগরকে। নুরু, এই নুরু, শুনে যা তো। মুনিয়া বেগম রান্নাঘরের দরজা থেকে নিজের ভাসুরের মুখটি খেয়াল করলেন। এত ভাড়া কিসের? কিছু হলো? প্রশ্ন চেপে রাখলেন না তিনি। আগ বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কিছু হয়েছে? নুরু, আসুন বলছি। আফজাল সওদাগর দ্বিতীয়বার আর ডাকার প্রয়োজন বোধ করল না। নজরুল সওদাগরের বাধ্য ছেলের মতো সিঁড়ি বেয়ে নেমে উঠলেন।
তার কাছে পৃথিবীর অন্য সবকিছু একদিকে আর নিজের ভাই ভাবে আরেকদিকে। হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হলেন রোজা সওদাগর। একটু বিশ্রাম নিচ্ছিলেন তিনি। স্বামীর হাঁকডাক শুনে বেরিয়ে এসেছেন বিছানা ছেড়ে। কি হয়েছে বড় ভাই, কোনো সমস্যা? নুরুল সওদাগরের প্রশ্নের সঙ্গে সহযোগ জিজ্ঞেস করলেন রোজা সওদাগর। হ্যাঁ, কি হয়েছে আপনার? কি হয়েছে? সারাটা সকাল কই ছিলেন? আহা, বলছি দাঁড়াও। কথা শেষ করেই আফজাল সওদাগর দরজার কাছে গেলেন। দরজার বাহির থেকে কারো একটা হাত ধরে টেনে নিয়ে এলেন বাড়ির ভেতর। উপস্থিত সকলের দৃষ্টি তখন সেই অজ্ঞাত মানুষটার দিকে। ছিপছিপে গড়নের একটি ছেলে, লম্বাকৃতির শরীর, গায়ের বর্ণ ধবধবে ফর্সা নয়, কিছুটা তামাটে। চোখের মণিগুলো একদম কালচে, মনে হচ্ছে যেন বিলের জল। মাথায় ঝাঁকড়া চুল। চিত্রা চোখে আটকালো অজ্ঞাত ছেলেটির ঠোঁটে। এমন গাঢ় বেগুনি বর্ণের ঠোঁট সে খুব কম দেখেছে। ঠোঁটগুলো দেখলে যেন মনে হচ্ছে এই ছেলেটি সিগারেট খায় ভাতের মতো। নয়তো এমন ঠোঁট কার হয়? আফজাল সওদাগর সকলের দিকে একবার তাকিয়ে নরম কণ্ঠে জানালেন, ও বাহার, আমি চিত্রা দিহান টিচার কথা ভেবে ওকে লজিং টিচার হিসেবে নিয়ে এসেছি। ও থাকবে আমাদের ছাদের চিলেকোঠার ঘরটায়। বাচ্চারা সকলে ওকে বাহার ভাই বলে ডেকো, কেমন? দিহান, টিশান পরস্পরের মুখের দিকে তাকালো। আজকাল কি এসবের যুগ আছে? লজিং টিকার রেখেছে যে। নজরুল সওদাগর দৃষ্টি শুরু হলো। বড় ভাইজানের কথার বিপরীতে কখনো ওনার কথা বলা হয়ে ওঠে না। সকলেই কেবল সিদ্ধান্ত মেনে নেয়, কারণ ভাইজান বুদ্ধিদীপ্ত। উনি কখনো ভুল সিদ্ধান্ত নেন না। আফজাল সওদাগর নিজের ছেলেদের দিকে তাকালেন। আদেশ করলেন চিলেকোঠার ঘরটা দেখিয়ে দিতে। নিজের স্ত্রীর দিকে প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, চিলেকোঠার ঘরটা পরিষ্কার করেছে তো? কাল যে বলেছিলাম করতে। রোজা সওদাগর স্বামীর মতিগতি বুঝতে আপাদমস্তক শোভা নিলেন। কেবল বোকার মতো মাথা নাড়ালেন। আমি তো ভাবিনি সেখানে কাউকে রাখবে, তাই কোনো রকম পরিষ্কার করিনি। তেমন নিখুঁত নয়। এই এত সব কথোপকথনের ভেতর বাহার ভাই নামক ছেলেটা ছিলেন স্তম্ভিত। একটু টু শব্দও করেনি। এমনি ভদ্রতা দেখাতে হাসেও নি। কিন্তু এখন তিনি কথা বললে কণ্ঠটা বেশ ভরাট আর গম্ভীর। পৃথিবীতে মানুষই নিখুঁত হয় না, আর ও তো ঘর। আমার সমস্যা নেই, ধুলোবাড়ি আমার বন্ধু। পথের মানুষ ধুলোকে ভয় পায় না। লোকটার এই জ্বলন্ত গম্ভীর কণ্ঠস্বর ঘরের ভেতর প্রতিধ্বনিত করলো যেন। কণ্ঠের কিছুটা একটা ছিল যা লোমকূপকে কাঁপিয়ে তুলল সকলের। চিত্রা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল লোকটার দিকে। তার জীবনে এমন অদ্ভুত লোক সে জীবনেও দেখেনি। নুরুল সওদাগর ভারী বিস্মিত হলেন। ছেলেটির এত লাগাম ছাড়া কথা বলল প্রথম দেখাতেই। একে কোথা থেকে ধরে এনেছে তার ভাই? আফজাল সওদাগর পরিস্থিতি সামলে ছেলেদের দিকে পাঠিয়ে দিলেন তাকে, বাহার ভাইকে নিয়ে। লোকটা সরতে সকলের দৃষ্টি আবদ্ধ হলো সওদাগরের দিকে। নজরুল সওদাগর এতক্ষণ যাবৎ এই কথাটাই আটকে রেখেছিলেন। এই অদ্ভুত ছেলেকে কোথায় পেলে ভাইজান? কথায় তো তেমন কোনো ভদ্রতা দেখলাম না। অভদ্রতার কি দেখালো তোমাকে? এই যে এসে না হেসে না সালাম দিয়ে বরং হুট করে কি একটা বলে বসলো। তোমরা তো তাকে দেখে একটু হাসলে না? না হলে তো তোমরা অভদ্রতা দেখালে, নয় কি? ভাইজানের সাথে শতযুক্তি দিয়েও কথায় পারল না নজরুল সওদাগর। তাই তিনি কথার বিষয়বস্তু ঘুরিয়ে ফেললেন। চিত্রার দিকে তাকিয়ে বিরক্তি স্বরে বললেন, এই সময় কেউ খায়? তাড়াতাড়ি খাও। এখন থেকে যেন পড়াশোনা নিয়ে আর কোনো খামখেয়ালিপনা না দেখি। তোমার বড় আপু টিচার বাড়ি অব্দি নিয়ে এসেছে। অন্তত তার মুখের মান রেখো। চিত্রা বাবার কথা কোনো প্রত্যুত্তর করলো না, বরং মাথা নামিয়ে নিল। আপু যে তাকে কি পেয়েছে সময় সময় কথা শোনাতে পারলেই যেন বাঁচে। মুনিয়া সওদাগর স্বামীর দিকে অসন্তোষ দৃষ্টিতে তাকালেন। লোকটা মেয়ের প্রতি এমন হতিমবত্তিপানা তিনি পছন্দ করেন না মোটেও। শহরের নাস্তানাবুদ অবস্থায় বিকেল হলেই দম আটকে আসে। গরমের ভাবটাও একটু কম লাগে তবে। চিত্রা আজ শাড়ি পরেছে। ছুটির দিনগুলোতে সে ভীষণ শাড়ি পরতে পছন্দ করে। নীল রংটা তার ভীষণ প্রিয় বলে বেছে বেছে নীল শাড়িটাই পরেছে সে। তবে আজ চোখে বোধহয় কাজলও লাগিয়েছে। লাগানোর কারণ রয়েছে, সে এখন ছাদে যাবে। বিকেল থেকে ছাদে গিটার শব্দ শুনতে পাচ্ছে সে। নতুন যে ছেলেটি এসেছে উনি বোধহয় গিটার বাজাতে জানেন ভীষণ। গুনগুন করে গানও আসছে যেন কোথা থেকে। শাড়ি পরে নিজে আয়নার সামনে বহুবার ঘুরিয়ে ফিরে দেখে নিল সে। আজকে তার মুখটা বেশ সুন্দর লাগছে, হাস্যোজ্জ্বল মুখ, গোলগাল ভরাট। শ্যামলাটে মুখটি সবসময় চিত্রার কাছে এত সুন্দর লাগে না।
আর যেন ভিন্ন এক চিত্রা সামনে দাঁড়িয়ে আছে। আয়নার নিচের দিকে তাকিয়ে সে ভাবুক হলো। চাইলেই একবার অবিবাহিত ছেলের সামনে শাড়ি পরে যাওয়া যায় না, উচিতও না। তাই উপর ছেলেটি আজই নতুন এসেছে। কি না কি ভেবে বসে। তাছাড়া আব্বু দেখলে তো চিত্রার হাড় ভেঙে ফেলবে। কি করবে সে? পরক্ষণে একটি দুষ্টু বুদ্ধি মাথায় খেলে গেল তার। কেমন হয় যদি সে খাবার নিয়ে যায়? যেহেতু লজিং টিচার, খাবার দাবার তো লাগবেই। সে নিজেই যদি খাবার নিয়ে আসে তাহলে তার দোষ হবে না। কেউ দেখলেও ভাববে না কিচ্ছুটি। দুষ্টু মাথায় ভাবনা আসতে ছুটল সে রান্নাঘরে, প্লেট ভরে বিরিয়ানি নিল, হাতে করে নিল একটা জলের গ্লাস। ধীরে ধীরে পা টিপে টিপে গেল ছাদে। আজ ভাগ্য তার সহায় হয়েছিল বলেই হয়তো কেউ দেখতে পায়নি তাকে। ছাদের গ্রিলের পাশাপাশি উঠলবিত ঘুরে উঠল সে। মনোযোগ দিয়ে লোকটার গিটারের সুর তুলল যেন। ছাদে উঠতে চিত্রার কানে গিয়ে লাগলো সেই মধুশ্রুতি সুরটি। লোকটার কণ্ঠেও কি যেন একটা দরদ রয়েছে, যে দরদ দিয়ে 17 মিনিটের বুক বিঁধল যেন। গা কাঁপল তার। অপরিচিত পুরুষের সামনে চিত্রা বোধহয় এসেছে এই প্রথম। এতক্ষণ লোকটার সম্পর্কে জানার আগ্রহ থাকলেও সে যেন হারিয়ে গেছে এক অন্য পৃথিবীতে। লোকটার কণ্ঠ যে পৃথিবীর সমস্তটা রাজত্ব করছে। বারবার গিটার থামিয়ে দিলেন আচমকা। মাথাটা এখনো নামানো, দৃষ্টিও গিটারের দিকে। রাজবাড়ি কণ্ঠে বলল, হিমসত্যই বলল, একটু খাবেন কি? বললাম তো খাবো না। বড়লোকদের খাবার আমার পেটে সহ্য হয় না। যাও এখান থেকে, বিরক্ত হচ্ছি। কেমন চাঁচালো কণ্ঠস্বর। চিত্রা নাজুক বুকে গিয়ে ধাক্কা খেল। তার সাথে এমন হেলাম অশ্রদ্ধা করে কেউ কখনো কথা বলেনি। বাবা বলেন, কিন্তু চিত্রার অভ্যাস হয়ে গিয়েছে বলেই হয়তো গায়ে লাগে না তেমন। কিন্তু লোকটার কথা তার বড্ড গায়ে লাগলো। উনি কোন দেশের রাজপুত্র এসেছেন যে চিত্রার সওদাগরের সঙ্গে এমনভাবে কথা বললেন? এত বড় সাহস! বড়লোকদের বাড়িতে থাকতে এসেছেন, আর বড়লোকদের খাবার সহ্য হয় না? চিত্রার কণ্ঠেও তেজে দেখা দিল। বাহার শান্ত চোখ আরো শান্ত হয়ে এলো। চিত্রার চোখের জল দেখেই কিনা কে জানে তিনি আর একটা কথাও বললেন না, অহেতুক তর্ক বাড়ালেন না। চিত্রা তখন রাগ বাড়ন্ত করলো। অপমানে গা কাঁপছে তার। এমন হেরে গলায় গান গাইবেন না। আপনার গানের জন্য আমাদের ডিস্টার্ব হয়। পড়াতে এসে পড়ার ক্ষতি করছেন। তুমি পড়ছিলে বলে তো মনে হচ্ছে না। পড়াশোনা করার নমুনা এই। কথার ভঙ্গিতে বোঝা গেল লোকটা ওর সাজগোজকে বুঝিয়েছে। চিত্রা বিড়বিড় করল, আব্বুর সব কথার বিপরীতে থাকলেও আছে আব্বুর পক্ষে। এই লোক আস্ত অভদ্র। চিত্রা তর্ক বাড়াতে চাইল না, খাবার নিয়ে ফিরে যেতে চাইল। অভুক্ত থাকুক এমন অভদ্র মানুষজন তাদের ছাদে এসে আবার তাদের সঙ্গে এমনভাবে কথাবার্তা বলে। বারবার তপ্ত শ্বাস ফেলল, দৃষ্টি ফিরলেন গিটারে। সেদিন তার দিকে ফিরে থাকলেন। অপরাধতায় নামলো যেন চোখ জোড়া। খোলা স্বরে কারোর নাম ডেকে বললেন, শোনো মেয়ে। চিত্রার পা থমকে গেল। এমন করুণ স্বরে তাকে ডাকলো। এই মানুষটার কণ্ঠ তো সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে দেখি। চোখ বিলের জলের মতো ঘুরপাক খালো চিত্রার। প্রশ্নত দৃষ্টিতে মানুষটার পিঠে। পাহাড় ভাই চিত্রার দিকে একটিবার তাকিয়ে বলল, দুঃখ দারিদ্রের পেটে সয় কেবল পান্তা ভাত। আমায় তুমি দুমুঠো ভাত দেবে? আমার বড্ড অভাব, বুঝতেছ? একটা ঘরে দুমুঠো ভাতের আর একজোড়া ভরা বর্ষার মতো চোখের। তুমি বরং পান্তা ভাতই দাও। চিত্রা মন্ত্রমুগ্ধের মতো জিজ্ঞেস করল, আজ বর্ষার মতো একজোড়া চোখ? বাহার ভাই হাসল, বোধহয় প্রশ্ন শুনে। বোঝা গেল না ঠিক। নির্লিপ্ত কণ্ঠে বলল, তা নয় আপাতত থাকুক। এত জানতিস সোনার অঙ্ক নাও। দু চোখ বর্ষণায় ভারী নদী হয়ে যাবে, ভেসে যাবে মেয়ে, ডুবে যাবে, সর্বনাশ হবে। চিত্রার কাছে পার্থবোধ হলো না কিছুই। অথচ লোকটা বুঝতে পেল না। করুণ স্বরে গান ধরল, কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন, জলে রইয়া রইয়া। সমাপ্ত।